সালাউদ্দিন আহমেদ আবারও কথা বলেছেন পিয়ার নিয়ে। আমি সেই কিছুটি উল্লেখ করতে চাই। পিয়ার তিনি বলেছেন পিয়ার চাওয়ার একটি উদ্দেশ্য হলো বেশি সিট পাওয়া, আরেকটি উদ্দেশ্য হচ্ছে অনৈক্য ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা যাতে মেজরিটি পার্টি ক্ষমতায় না আসতে পারে। এ সময় যারা কম জনপ্রিয় তাদের জন্য পিয়ার লাভজনক বলেও মন্তব্য করেন তিনি। সালাউদ্দিন আহমেদ আরও বলেছেন কোন পদ্ধতিতে ভোট হবে তা জানতে জামায়াতকে সংবিধানে খুলে দেখতে হবে। তিনি বলেন কোনো রাজনৈতিক দলের অসাংবিধানিক ও রাজনৈতিক অবৈধ কোনো আবদার মেনে জাতিকে বিপদে ফেলা যাবে না। এই সরকার সাংবিধানিক সরকার, তাই সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করে আইনানুগভাবে সরকারকে চলতে হবে। কি মনে করেন আপনি তার এই বক্তব্যকে? জি, ধন্যবাদ আপনাকে। আমি একটু আগের প্রসঙ্গটা একটু বলি। জি, যে গতকালকে একটা ভিডিও আমার চোখের সামনে আসলো। একটা বড় দলের শ্রমিক সংগঠনের দুইজন ব্যক্তি একটা ব্যবসায়ীকে চাঁদা দেয় নাই, মামলা করেছে। এই কারণে তারা এসেছে তার কাছ থেকে আবার টাকা নেওয়ার জন্য, এবং মামলা করলো কেন এই জন্য। এটা আমার ভিডিওটা চোখের সামনে আসলো। বোধহয় 3 মিনিট আমি বারবার চেষ্টা করছিলাম কানে আঙুল দেওয়ার জন্য। মানে প্রতিবারই যে ভাষায়, সেই বড় দলটি কোন দল? আমি নাম উল্লেখ করার প্রয়োজন নাই, কারণ এতে করে হয়তো অনেকে না বুঝে আহত হবে। তো আমি তাদেরকে আহত করতে চাই না, কারণ আমি যদি আহত করি তারা হয়তো আমাকে পাল্টা আহত করার চেষ্টা করবে। যাই হোক, আমি বুঝাতে চাচ্ছি আমি কোনো দলটাকে উদ্দেশ্য করা না। আমাদের সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতিটা কোন জায়গায় গেছে। সে একটা শ্রমিক সংগঠনের একটা দায়িত্বশীল, একটা নেতৃস্থানীয় পর্যায়ে আছে। সে পুরোটা সময় ওই ব্যক্তির মাকে তুলে যে ধরনের গালিগালাজ করেছে, এবং তাকে বারবার মেরে ফেলবো, তোকে একেবারে মেরে ফেলবো। তো আসলে তো আমরা পরিবর্তিত হই নাই। আমি কাউকে দায়ী করছি, কাউকে দায়ী করে হয়তো টকশো কাটানো যাবে, কিন্তু আমাদের এখন মূল্যায়নের সময় এসেছে যে আমরা কি আসলেই এক ছটাক পরিবর্তিত হয়েছি। আমাদের আগের সংস্কৃতির থেকে আমরা কি নতুন কোনো উন্নত সংস্কৃতিতে এসেছি? আসি নাই তো। যেহেতু আসি নাই, আমি একটা টকশোতে বলেছিলাম যে অবধারিতভাবে আমি দেখতে পাচ্ছি যে এই গণ অভ্যুত্থানই শেষ না, সামনে আরও একটা ভয়ঙ্কর আগ্নেয়গিরি বোধহয় বাংলাদেশে অপেক্ষা করছে। কারণ হলো, দেখেন, যারা রাস্তায় নেমে এসেছিল তারা কিন্তু এইগুলি চায় নাই, এইটাই যদি বহাল থাকে, তাহলে এই রক্ত ব্যয়, এই আত্মত্যাগ, এই যে মানুষ নেমে এসেছিল, ওই যে আব্দুল নূর তুষার ভাই বললেন যে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, এবং মুক্তিযুদ্ধের যে গানগুলি আমাদের ওই জুলাই আগস্টে আমাদের পশমকে দাঁড় করাইয়া দিত, যে মনে হলো যে আমরা ওই সময় মুক্তিযুদ্ধে জন্মগ্রহণ করতে পারি নাই, আজকে মানুষের সাথে মিলে, মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় নেমে আসি, এবং রাস্তায় নেমেছি। তো আসলে কোনোই পরিবর্তন হয় নাই, আমাদের চারিত্রিক পরিবর্তন হয় নাই। আর এই চারিত্রিক পরিবর্তন, উনি বলছেন বড়দের, ঠিকই বলেছেন, কিন্তু আমি বলবো যে মাছের পচন ধরে হচ্ছে মাথায়। আমাদের রাজনৈতিক নেতৃত্বের মাথায় পচন আছে। এই মাথার পচন যদি না সরে, আমাদের দেশ পচনের হাত থেকে বাঁচবে না। আব্দুল নূর তুষার ভাই আগেরবার একটা বলছেন এই সরকার আসলে কি পরীক্ষা দেবে, এই সরকারের তো সামনে কোনো টার্গেট নাই। 1/11 সরকারের সরকারের সামনেও কিন্তু কোনো টার্গেট ছিল না, কিন্তু তাদের মধ্যে আমরা বায়াসনেস দেখেছি ওই সময়টায়, এবং তারা প্রথমে যা বলল পরে কিন্তু আর সেটা রক্ষা করতে পারে নাই। আমি শুরু থেকেই বলে আসছি, এই সরকার শুরুতে যা বলেছে শেষে তা করতে পারবে কিনা আমার যথেষ্ট সন্দেহ ছিল, সংশয় ছিল। আজকে মনে হয় এই সংশয়টা শুধু আমার মধ্যে নাই, এটা সকলের মধ্যেই এই সংশয়টা আছে। তারা কি আসলে নিরপেক্ষতার সাথে কাজ করতে পারবে শেষ পর্যন্ত? আমি তো অনেক বিষয়ে আমার মধ্যে সন্দেহ সৃষ্টি হচ্ছে। তারা এই যে বিভিন্ন জায়গায় যে নিয়োগগুলি করছে, এই নিয়োগগুলি তো প্রশ্নবিদ্ধ। আমি এখন সুনির্দিষ্টভাবে বলতে পারবো সেই নিয়োগগুলি প্রশ্নবিদ্ধ। তাদের যে কার্যক্রম, উনি বলেছেন তাদেরকে সম্মান দেওয়ার জন্য নিয়ে গেছেন, তাদেরকে সম্মান দেওয়ার এই র্যাঙ্কিংটা আমাদের তত্ত্বাবধায়ক সরকার কিভাবে করলেন, কিসের ভিত্তিতে করলেন? তো এইখানেও তো তার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ, ওনাদের অনেক বিষয় প্রশ্নবিদ্ধ। আমরা কি বলে ঐকমত্য কমিশনে বারবার বলছি আপনারা আলোচনার টেবিলে এজেন্ডাটা আনেন, আলোচনার পরে ওইটাকে রিজেক্ট করেন, কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে আনেন নাই। অতএব আমি বলবো যে তাদেরও সুনির্দিষ্ট কোনো টার্গেট আছে, তাদেরও কোনো এজেন্ডা হয়তো থাকতে পারে। এই শঙ্কাটা এখন মুখ ফুটে বলতে হচ্ছে। আপনি সর্বশেষ যেন পিয়ারের বিষয়ে বলেছেন অস্থিতিশীল হওয়ার কথা।
এই বিষয়টাই বললাম যে পিয়ারের বিষয়টা আমরা বলছিলাম যে আলোচনা টেবিলে আনেন, আমরা আলোচনা করি, যদি ভালো না হয় বাদ দিয়ে দেন, আর যদি ভালো হয় আমরা গ্রহণ করি। অস্থিতিশীল হবে এই কথাটা অনেকেই বলেন, কিন্তু এটার গোড়ায় ঢুকেন না। দেখেন, গত 15 বছর দেশ সবচেয়ে বেশি স্থিতিশীল ছিল, 15-16 বছর। এতে কি আপনি কি করবেন? সবচেয়ে স্থিতিশীল ছিল। তা আমরা কি ওই স্থিতিশীলতা চাই? যদি সেটাই চাই, তাহলে আমাদের 54 বছরে একটার পর একটা নির্বাচন হয়েছে, আমাদের দেশ তো স্থিতিশীল ছিল, পিয়ার হইলেও স্থিতিশীল হয়ে যাবে। তো পিয়ার তো হয়েই নাই কখনো আমাদের এখানে। আমরা তো এই পদ্ধতিতে নির্বাচন, আপনি 91 দেখেন, 91-এর সরকার একটা সুন্দর সুষ্ঠু ভোটের মাধ্যমে সরকার ক্ষমতায় গেল। আপনার কি মনে আছে মাগুরা নির্বাচনের কথা? আমি তখন মাগুরায় ছিলাম, আমার সচক্ষে দেখা জি, মাগুরা নির্বাচনের সেই ঘটনা। তারপরে পরবর্তী সরকার যখন ক্ষমতায় আসলো, তখন ওই তত্ত্বাবধায়ক সরকার দিয়ে মানে ওই 91-এর সরকারের বিরুদ্ধে তত্ত্বাবধায়ক নিয়ে আন্দোলন হইলো, সংসদ বর্জন হইলো, প্রতিবারই সংসদ বর্জন হইলো, সমস্ত আন্দোলন চলে গেল রাজপথে। তো ঠিক আছে, তো এফপিটিপি পদ্ধতিতে আমরা তো এতবার করলাম, আপনারা এটা করে দেখেন। আধুনিক রাষ্ট্র বিজ্ঞানীরা কি বলেন, যে সরকার অস্থিতিশীল হোক তাতে কিছু আসে যায় না, রাষ্ট্র স্থিতিশীল হোক। সরকার এবং রাষ্ট্র যদি আমরা গোলায় ফেলি, রাষ্ট্র তো চালায় প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি রাষ্ট্র চালাবে। আমি এটা বলেছি যে আমরা যখন এক দেশ থেকে আরেক দেশে যাই, একজন পাইলট বিমান চালায়, তার সাথে আরও 3 জন পাইলট থাকে। এক পাইলটের হার্টে অ্যাটাক করলো, সেই মুহূর্তে কি করা হয়? তাকে সরাইয়া আরেকজনকে তার জায়গাটা দখল করে। তো এতে কি বিমানও স্থিতিশীল হয়? বিমান তো স্থিতিশীল হয় না, কিন্তু পাইলট কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে, এবং দুইজনও পরিবর্তন হইতে পারে। তো এই ব্যবস্থাটা রাখা হয়। তো পিআর পদ্ধতিতে আমরা মনে করছি যে সরকার অস্থিতিশীল হওয়ার যে শঙ্কাটা করছেন, এর কিছুটা বাস্তবতা আছে, কিন্তু রাষ্ট্র স্থিতিশীল হবে না, এটা আমরা মনে করছি। আর অস্থিতিশীল অবস্থায় আমাদের কাম্য না। উনি বললেন যে একজন অপরাধীর যে মানবিক মর্যাদার কথাটা বললেন, এইটার সাথে আমি একটু পূর্ণ একমত। আমি এই জায়গায় আসি যে রাষ্ট্র স্থিতিশীল, কিন্তু নাগরিক হিসেবে আমার কোনো মর্যাদা নাই, এটা কি আমি চাই? এটা তো চাই না। তো উনি পিআর চাচ্ছেন না, এটা ওনারা তো চাইবেন। আরেকটা বিষয় বলছেন যে ছোট দলগুলির সুবিধা হয়, যাদের কম সমর্থন আছে। কথা তো সত্য, আপনি ছোট গুলিকে করেন, মানে অ্যাকোমোডেট করেন, সংসদে নিয়ে আসেন, তাহলে রাজনৈতিক সংস্কৃতি উন্নত হবে এবং সেখানে ডিবেট হবে। রাস্তায় অমুকের গালে জুতা মারো, মানে কি স্লোগান, এইগুলি কমবে। এটা উন্নতি সংস্কৃতির দিকে যাওয়ার জন্য আমরা পিআরকে চাই আর